লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ও তো আজকে আমাকে ছোট করেইছে, কিন্তু নিজের ভবিষ্যৎটা আজকে নিজের হাতে নষ্ট করে ফেলেছে। আজকে যেই ড্যামেজটা হলো সেই ড্যামেজটা আর কেউ কোনোদিনও ঠিক করতে পারবে করতে? আরে দরকার নেই, তুমি তোমার প্রতিভাটা সবার সামনে দেখাও না। এই সিম্পল কথাটা তোমার ওয়াইফের মাথায় কখনো ঢুকবে না মোল্লার। তুমি তো ডুবছই, সঙ্গে রঞ্জাও ডুবছে। বাইরে প্রীতি ব্যানার্জির সঙ্গে দেখা হলো আমার। উনি আমাকে যা যা বললেন সেটা আমি বলতেও পারবো না। কুশল, কুশল তুমি হঠাৎ এখানে? আহির বলছি একটু কুশলকে নিয়ে গিয়ে বসাও না, আমি আসছি। কুশল চলো, আসলে মল্লার একটু মেজাজটা খারাপ হয়ে গেছিল বলে। যাকে মল্লিকা, পিলু, ওর জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, অনেকদিন পরে। তুমি চলো এসো এসো আমার সাথে, এসো কুশল এসো। তুমি এক্ষুনি এসে কুশলের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে হবে তোমাকে, আমার জন্য বলতে হবে। আমি কিন্তু আর কোনো অজুহাত শুনবো না মোল্লার। সবখান থেকে আমি কোণঠাসা হতে পারবো না। থ্যাংক ইউ পিলু। রঞ্জা বললো এক্ষুনি আসছে, বলছি আমি একটু কিছু এনে দিই, আপনি সিঙ্গারা খান তো? না পিলু, আমার কিছু লাগবে না, আসলে আমি অসময়ে কিছু খাই না। আসলে কিছু কথা ছিল তোমাদের সঙ্গে। রঞ্জা, রঞ্জা বসো প্লিজ। কুশল, কি নিয়ে কথা বলবে বলছিলে? শরৎ সঙ্গীত সম্মেলন, এই বিষয়ে কথা ছিল। রঞ্জা, তুমি নিজের নামটা উইথড্র কেন করে নিলে? রাহিত, তুমিও নিজের নামটা কেন সরিয়ে নিলে? আরে আমি ওই কনফারেন্সের একজন প্যাট্রন। দেখো, মল্লার বসু মল্লিকের জন্য আমি কিছু করতে পারিনি, কারণ সত্যি ওর যা পাস্ট রেকর্ড, অর্গানাইজাররা ওর নাম নিতে চাইছিলেন না, কিন্তু তোমাদের তো ওরা প্ল্যাটফর্ম দিতে চেয়েছিলেন। ইনফ্যাক্ট ওখানকার যিনি চিফ অর্গানাইজার, উনি নিজে আমাকে তোমাদের একথা বলার জন্য বললেন। না কুশল, আমরা আর ওই প্ল্যাটফর্মে পারফর্ম করব না। রঞ্জা, এটা বোকামি কিন্তু। শরৎ সঙ্গীত সম্মেলনের লাইভ কভারেজ হয়, দেশ বিদেশে এখানকার ট্যালেন্টের পরিচিতি হয়। অবশ্য কাদের এসব কথা বলছি, মনে হচ্ছে যেন মায়ের কাছে মাসির গল্প করছি। দেখা কুশল, ওরকম প্ল্যাটফর্মের মতো আরো অনেক মঞ্চ আছে যেখানে আমরা চারজনেই
পারফর্ম করতে পারবো, কিন্তু প্রয়োজন হলে আমরা অপেক্ষা করব। আহির, ছোট মুখে হয়তো বড় কথা হবে। দেখো, আমি নিজে হয়তো গান গাই না, কিন্তু এই জগৎটার সঙ্গে যে আমার একটা পরিচিতি আছে এটা তো মানবে। আমি বলছি, এত তাড়াতাড়ি চারজনে একসাথে কোথাও পারফর্ম করতে পারবে না, কারণ মল্লারের চরিত্রে একটা দাগ লেগে আছে, আর যেটা মেটানো অত সহজ নয়। প্রীতি ব্যানার্জি, উনি তো একজন নামকরা সাংবাদিক প্লাস মিউজিক ক্রিটিক। উনি নিজে বলে গেছেন আজকের ইনসিডেন্টটা উনি চারিদিকে বড় করে বলবেন। মল্লারদার মেজাজ ঠিক ছিল না, হয়তো কোনো প্রশ্নে উত্তেজিত হয়ে গেছিল, কিন্তু সেটা নিয়ে এভাবে চতুর্দিকে রটানোর কি আছে কুশলদা? আপনি তো চেনেন মল্লারদাকে, তাহলে সমস্যাটা মেটানোর চেষ্টা কেন করছেন না? পিলু, তুমি একটু চুপ করো না, তুমি ভেতরে যাও। যাও। হ্যাঁ ওস্তাদজি, আমি না হয় ভেতরে চলে যাচ্ছি, কিন্তু মল্লারদার মনটাও তো একবার বোঝার চেষ্টা করা উচিত। পিলু, কিছু মনে করো না। আমি বুঝতে পারছি তোমাদের খারাপ লাগছে, কিন্তু সত্যিটা তো এড়ানো যায় না। মল্লারের জন্যই রঞ্জার এই অবস্থা আজ। ওর এত প্রতিভা নিয়ে আর কি হবে? মল্লার বসু মল্লিক ইচ্ছে মতন খারাপ ব্যবহার করে যাবে, আর রঞ্জা ভালোবাসার জন্য সেই খারাপ ব্যবহারের ফল ভোগ করবে। এইভাবে শাস্ত্রীয় সঙ্গীতের কেরিয়ার হয়? ইজ ইট পসিবল? এতটাই সহজ নাকি? এনিওয়ে, আমার মনে হয়েছিল তোমাদের আর একবার বলি এই শরৎ সঙ্গীত সম্মেলনে যোগ দেওয়ার কথা। দেখছি তো কোনো কাজ হবে না। থ্যাঙ্কস ফর দ্য টি। চলি। কি স্যার, হাত পা চালাবেন নাকি? যা বলার বলে দিয়ে গেলাম, একটা কথা মিথ্যে হলে বলবেন। চলি। প্রীতি ম্যামের সামনে মল্লার কেন এভাবে মেজাজটা হারালো বলো তো? যত সব উল্টো পাল্টা কথা। আরে কুশল তো ঠিকই বলে গেল ওর ফিউচারের ব্যাপারে, কি ভুলটা বলেছে? আহির প্লিজ, তুমি তোমার ভাইকে একটু বোঝাও। আমি কিছু বলতে গেলেই তো উল্টো পাল্টা কথা শুরু করে দেবে, ভালো লাগে না। কুশল ঠিকই তো বলে সব সময়, তোমাকে সত্যি আমার জীবনের সঙ্গে জড়িয়ে রাখা যাবে না। মল্লার, তোমার কিছু বলার আছে? না, আমি কোনো অপরাধী নই যে সব কাজে কৈফিয়ত দিতে হবে। যা করেছি বেশ করেছি। শোনো, তুমি না রেগে যেও না। মল্লারদার মাথার ঠিক নেই, তুমি একটু আলাদাভাবে কথা বলার চেষ্টা করো না। কোনো একটা বড় গোলমাল হয়েছে। গোয়ার গোবিন্দ তোমাদের কেমন কথাটা বললে শুনলে? যা করেছে নাকি বেশ করেছে। অসহ্য। হে ঠাকুর, আমার ডান চোখের পাতাটা ভেবে কাঁপছে কেন? বড় কোনো একটা ঝড় আসতে চলেছে। মল্লারদার মাথার ঠিক নেই। বড় কোনো ঝড় না আসে, তুমি দেখো। আমি বলছি, এত তাড়াতাড়ি চারজনে একসাথে কোথাও পারফর্ম করতে পারবে না, কারণ মল্লারের চরিত্রে একটা দাগ লেগে আছে, আর যেটা মেটানো অত সহজ নয়।
মল্লারের জন্যই রঞ্জার এই অবস্থা আছে। ওর এত প্রতিভা নিয়ে আর কি হবে? মল্লার বসু মল্লিক ইচ্ছে মতন খারাপ ব্যবহার করে যাবে, আর রঞ্জা ভালোবাসার জন্য সেই খারাপ ব্যবহারের ফল ভোগ করবে। এইভাবে শাস্ত্রীয় সঙ্গীতের কেরিয়ার হয়, ইজ ইট পসিবল? এতটাই সহজ নাকি? যা বলার বলে দিয়ে গেল, একটা কথা মিথ্যে হলে বলবে। একটা কথাও তো মিথ্যে নয়। আমি আজ পর্যন্ত রঞ্জাকে কি দিতে পেরেছি? কিচ্ছু না। বদনাম, জোচ্চুরি, মিথ্যে প্রমিস, এছাড়া কিছুই দিতে পারিনি। আরো সমানে আমাকে নিয়েই ভেবে চলেছে। না না না, এটা চলতে দেওয়া যায় না। আহি, নক করছো কেন? ইচ্ছে তো করছে ঘরে ঢুকে এক্ষুনি একটা চড় মারতে, কিন্তু ভদ্রতায় বাজছে। আর তুমি তো বাচ্চা ছেলে নাও যেখানে দাঁড় করে তোমাকে শাসন করব। যাকে আমি স্পষ্টভাবে একটা কথা জানতে এসেছি মল্লার, তোমার মতলবটা ঠিক কি? না মানে এমন কি ঘটলো যার জন্য তুমি এরকম একটা বিচ্ছিরি ব্যবহার করলে? মল্লার, আমি জানি তুমি নিজে থেকে পাল্টে যাচ্ছিলে রঞ্জার জন্য, তাহলে আবার এমন কি ঘটলো যে ওরকম একটা ব্যবহার করলে তুমি? আরে আমি সব কথা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি তো বলেইছিলাম এই ইন্টারভিউর মাধ্যমে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো দরকার নেই। তোমরা সকলে মিলে আমাকে জোর করলে। আমি কাউকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। আহির, মলা, তোমার ভালোর জন্য ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছিল। আজকালকার দিনে বদনাম রটলে বা মিথ্যে অপবাদ রটলে সেটাকে নির্মূল করে কি করে? তার জন্য তো মিডিয়ারই সাহায্য লাগে। তোমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছিল, তাই গুরুজি চেয়েছিলেন যে তুমি তোমার দিকটা বলো। এখানে কৈফিয়ত বলার এসব কথা আসছে কোত্থেকে? আসলে কি বলতো, এগুলো সব তোমার অজুহাত। তোমার মনের মধ্যে না অন্য কিছু চলছে। তুমি আমাকে একটু খোলসা করে বলো না কি হয়েছে। তুমি তুমি আমাকে বলো মল্লার, আমি শুনছি, তুমি আমাকে প্লিজ বলো। মনে কি চলবে আহির? দেখো আহির, তোমার আমার সম্পর্কটা না অনেক কষ্ট করে তৈরি হয়েছে। সারা জীবন আমি একজন দাদাকে আমার পাশে পেতে চেয়েছি, কিন্তু পাইনি। এতদিন পর যখন তোমার আমার মধ্যে একটা সুস্থ সম্পর্ক তৈরি হয়েছে, প্লিজ সেটাকে নষ্ট হতে দিও না। আমি তোমাকে কিছু বলতে পারবো না, আমি বলতেও চাই না। ব্যাস, তাহলে আমার আর কিছু বলার নেই। তুমি চালিয়ে যাও তোমার মতন করে, তুমি তাণ্ডবটা চালিয়ে যাও, আর তোমার জন্য ওই মেয়েটা কষ্ট পাক। তোমাকে ধারণা নেই মল্লার, তোমার এই ব্যবহারের জন্য রঞ্জা কতটা কষ্ট পায়। ও তো মুখে কিছু বলতে পারে না। ও ভেতরে ভেতরে ভেঙে যায়। যাকে আমি কেন বলছি, ও তোমার ওয়াইফ, তুমি বেটার বুঝবে তুমি কি করে ওকে হ্যান্ডেল করবে। তুমি যখন আমায় কিছু বলবে না, আমারও আর কিছু করণীয় নেই।
একা দাঁড়িয়ে আছো কেন? বুঝেছি, সকালে যা যা ঘটেছে সেটার জন্য লজ্জিত বোধ করছো, তাই তো? এই তোমার একটা দোষ, জানো তো মল্লার, একটা সমস্যা। যখন তোমার মাথা গরম হবে তখন তুমি যা খুশি, যা তোমার মাথায় আসবে সেটা বলে দেবে, আর যখন তোমার মাথা ঠান্ডা হবে তখন তুমি সেটার জন্য রিগ্রেট ফিল করবে। আরে জীবনটা তো তোমার ইচ্ছে মতো চলতে পারে না, তাই না? সবাই তো আর রঞ্জা নয় যে তোমার মুড অনুসারে নিজেকে মানিয়ে নেবে। যখন বরের মাথা গরম হবে তখন মুখ বুজে থাকবে, সব সহ্য করে নেবে, আর যখন বরের মাথা ঠান্ডা হয়ে যাবে তখন বাবা বাচ্চা বলে শান্তভাবে তাকে বোঝাবে। জীবনটা তোমার মুড সুইং অনুযায়ী চলবে না মল্লার বসু মল্লিক, এটা মাথাতে ঢোকাও। কফি খাবে? সকাল থেকে তো কিছু খাওয়াও নি, স্যান্ডউইচ বানিয়ে আনি। আমিও কিছু খাইনি। আমি না এখন নিজেকে নিজেই বুঝতে পারি না। যবে থেকে তুমি আমার জীবনে এসেছো আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কি জানি কেন তোমার এত ট্যান্ট্রামস আমি সহ্য করি। ছেড়ে যেতেও পারি না, আবার তোমার কাণ্ডগুলোকে গিলতেও পারি না। জানি না ভালোবেসে ফেলেছে কিনা। আরো কত দুঃখ কপালে আছে কে জানে। যাই হোক, তুমি দাঁড়াও, আমি কফি আর স্যান্ডউইচ নিয়ে আসছি। কি করে দেবো ডিভোর্স পেপারটা? আমাকে দিতেই হবে, রঞ্জার ভালোর জন্য আমাকে দিতেই হবে। ও আমার থেকে দূরে না গেলে আর কিচ্ছু হবে না। সত্যি তো, ওর জীবনটা অন্যরকম হতো যদি না দাদুর কথা মেনে প্রতিশোধ নিতে এসে আমি এই সুরমণ্ডল ঠকিয়ে আদায় করতাম, আর রঞ্জাকে ঠকিয়ে বিয়ে করতাম। না না না, আজ এই প্রায়শ্চিত্ত করে নিতেই হবে, নিতেই হবে।